আলোচনার বিষয় অরা অর্থাৎ বিভূতি, সাসেপ্টিবিলিটি, প্রবণতা, অ্যালার্জি ও ইডিওসিনক্রেসি নিয়ে। প্রথমেই আমরা অরা নিয়ে কথা বলবো। এই অরা হলো সাধারণত এক প্রকার পজিটিভ এনার্জিকেই বোঝায়। এটা অন্যের উপর প্রভাব বিস্তার করা বা আকর্ষণ করার একটা সিক্রেট এনার্জি বলা যায়। অবশ্যই পজিটিভ এনার্জি। এখন আমাদের অবচেতন মনে ভুল ভ্রান্তি, দুঃখ, হতাশা কাটিয়ে পজিটিভ দিকগুলোতে অ্যাট্রাকশন ক্ষমতা বাড়িয়ে দেওয়াই হলো অরা। পজিটিভ চিন্তাগুলো বাড়িয়ে দেয়। এক কথায় আমরা একে বলতে পারি যে প্রগতির পথকে প্রশস্ত করে। বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বোঝানো যাক। না, ধরুন স্কুলে অনেক বাচ্চা আছে, তার মধ্যে কয়েকজন বাচ্চা খুব দুষ্টুমিতে ভরপুর। এখন শিক্ষক মহাশয় ওই দুষ্ট বালকগুলোকে ডাকলেন। সবার মধ্যে কিন্তু তিনি তাঁর পরিবর্তন আনার জন্য, অর্থাৎ ভালো দিকগুলো খুঁজে বের করার জন্য তাদেরকে কথাবার্তা বললেন বা উপদেশ দিলেন। সবাই কিন্তু শুনলো না, মানলো না, সবার মধ্যে পরিবর্তন আসলো না। কিছু কিছু বালক তারা নিজেদেরকে পাল্টিয়ে ফেলল। এই যে শিক্ষক মহাশয়ের মধ্যে যে একটা সিক্রেট এনার্জি, তার মধ্যে দিয়ে কিন্তু ওই বালক, কিছু কিছু বালক চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে অরা। এবারে এই কিছু কিছু বালক যে চেঞ্জ হলো না বা হলো, এর কারণ কি? এর মূলে আছে সাসেপ্টিবিলিটি বা প্রবণতা। অর্থাৎ শুধু উপদেশ দিলেই হবে না, যিনি বলছেন তিনি বললেই হবে না, তাকে বোঝার মতো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রবণতা থাকা চাই, তবেই তিনি সেটা তাঁর জীবনে পরিবর্তন আনতে পারবেন। যেমন দেখা গেছে যে অনেক সময় মহাপুরুষরা তাঁদের সঙ্গে কোনো চোর, ডাকাত, বদমাইশ, গুন্ডা তারা আসলেই সাথে সাথে তাদের যে চেঞ্জ হয়, পরিবর্তন আসে, অর্থাৎ পজিটিভ এনার্জি তাদের মধ্যে ফ্লো করে। এটা হচ্ছে অরা। এবং এই মানুষটার মধ্যেও কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, তবেই কিন্তু এই পরিবর্তনটা সম্ভব। আবার এই যে না হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণটা কি না, সাসেপ্টিবিলিটি না থাকা, অর্থাৎ প্রবণতা না থাকা বা আকাঙ্ক্ষা, ভালো হওয়ার ইচ্ছা না থাকা। এখন চুম্বক লোহাকে আকর্ষণ করে, লোহার মধ্যেও এমন কিছু গুণ আছে যা চুম্বককে আকর্ষণ করতে সাহায্য করে। সেই রকম আমাদের জীবনেও, আমাদের রোগারোগ্যের ক্ষেত্রেও এই ধরনের প্রবণতা দেখা যায়। এবারে আসি, অ্যাকচুয়ালি প্রবণতাই মানুষকে কিন্তু বাঁচিয়ে রাখে। অবশ্য প্রবণতা বা রোগ প্রবণতা জন্মগতভাবেও সৃষ্টি হতে পারে। যাই হোক, বিষয়টা দেখা যাক। ঋতু পরিবর্তনের সময় আমরা কম বেশি অসুস্থ হতে পারি বা কেউ কেউ অসুস্থতা অনুভব করে, কিন্তু তার অর্থ এটা নয় যে এই সামান্য ঋতু পরিবর্তনে কেউ বা নিউমোনিয়া, টাইফয়েডের মতো রোগে আক্রান্ত হয়ে পড়বে। কিন্তু এটা ঘটে। এই ঘটার পিছনে কি প্রবণতা কাজ করে, অর্থাৎ রোগোৎপাদিকা শক্তি দ্বারা ওই মানুষটার প্রভাবিত হওয়ার
ক্ষমতা রয়েছে বলেই তাই তিনি ওই ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। এখানে প্রবণতা, এই প্রবণতা যার যেমন সে সেইভাবে আক্রান্ত হবে, এটুকু বলতে দ্বিধা নেই। একই রোগে, বিশেষত তরুণ রোগে সবাই কিন্তু সমানভাবে আক্রান্ত হতে পারে না। তার একমাত্র কারণ হচ্ছে প্রবণতা। এইবারে প্রবণতা মানে প্রথম যেটা বলবো প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মতে ড্রাগ প্রবীণ এর ক্ষেত্রে যার মধ্যে প্রবণতা বেশি থাকবে সে ওষুধের বেশি রোগ লক্ষণ প্রকাশ করবে, সৃষ্টি করবে। এটাই কিন্তু স্বাভাবিক। বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়া যাক। ঠান্ডা লাগলে শীত করে, গরমে আমরা কষ্ট পাই, অস্বস্তি বোধ করি, অস্থিরতা থাকে। এসব কিন্তু প্রবণতার ফলেই ঘটে। শারীরিক ও মানসিক আঘাত, এগুলোও কিন্তু প্রবণতার জন্যই সৃষ্টি হয়। শারীরিক আঘাতে আমরা ব্যথা পাই, মানসিক আঘাতে আমরা দুঃখ পাই, কষ্ট পাই। এসবই প্রবণতার ফলেই ঘটে থাকে। বাহ্যিক কোনো উত্তেজক কারণের বিরুদ্ধে প্রতিক্রিয়া করার ক্ষমতা হলো প্রবণতা। এইটা যেন না আমরা ভুলি। এই প্রবণতার পূর্বরূপ কিন্তু ভয়। আমরা ভয়কে দেখতে পাই। রোগ যেমন প্রবণতার দ্বারা সৃষ্টি হয়, আবার আরোগ্যও কিন্তু প্রবণতার জন্যই কিন্তু একটা অসুস্থ মানুষ আরোগ্য হতে পারে। আবার এই যে জীবনী শক্তি আমাদের মধ্যে, যে ভাইটাল ফোর্স, সে যে বারবার রোগ শক্তির বিরুদ্ধে লড়াই করে চলেছে, এটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা জন্যই, এবং তা প্রবণতার কারণেই কিন্তু ঘটে থাকে। পারিপার্শ্বিক অবস্থা, জীবনধারার মান, পেশা, এসবের উপরও কিন্তু আমাদের প্রবণতার হ্রাস বৃদ্ধি নির্ভর করে। রোগ উৎপাদক শক্তি দ্বারা যার আক্রান্ত হওয়ার প্রবণতা যত বেশি, সে সেই রোগে সহজে আক্রান্ত হয়ে পড়বে। বিষয়টা একটা উদাহরণের সাহায্যে বর্ণনা করা যাক, যে কোভিড-19 সবাই কিন্তু সমানভাবে অসুস্থ হয়নি, বা সবাই সমানভাবে কষ্ট পায়নি। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে সাসেপ্টিবিলিটি, যার মধ্যে যেমন। এমনকি একই বাড়িতে কোভিড-19 আক্রান্ত হলো, কিন্তু সবাই সমানভাবে কষ্ট পেল না, তাও কিন্তু প্রবণতার জন্য। অর্থাৎ এখানটায় প্রবণতা কম বেশিটাকেই আমাদের মান্যতা দিতে হবে। এখন সবাই যে তাড়াতাড়ি আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন এমনটাও কিন্তু নয়। এসবের মধ্যে কিন্তু সেই প্রবণতা কাজ করেছে। এখন প্রবণতা হলো আপেক্ষিক ব্যাপার। এটা তো কখনো আমরা কোনো যন্ত্রের সাহায্যে মাপতে পারি না। তাহলে এই জন্য আমাদের জিনিসটাকে বা প্রবণতাকে পারসেপ করতে হবে, অর্থাৎ উপলব্ধি বোধ করতে হবে। এই উপলব্ধি বোধ যার মধ্যে যত থাকবে, যে চিকিৎসকের মধ্যে, তিনি তত উচ্চাঙ্গের চিকিৎসক হবেন। এখন আগেও বলেছি, আবার বলছি, রোগ শক্তি বা কোনো রোগ হওয়ার পিছনে যেমন প্রবণতা দায়ী, আবার রোগ আরোগ্যের ক্ষেত্রেও কিন্তু প্রবণতা দায়ী। এখন ওষুধের শক্তি নির্বাচন কিন্তু আমরা প্রবণতার উপর গুরুত্ব দিয়েই করতে পারি বা করতে হয়। যার যত প্রবণতা থাকবে, তার ওষুধের তত উচ্চ শক্তির প্রয়োজন হবে। এবারে আসি আমরা অ্যালার্জি প্রসঙ্গে। অ্যালার্জি আমাদের কম বেশি প্রত্যেকেরই জানা আছে এখন, বা ধারণা আছে। এখন চিংড়ি মাছ, ডিম,
বা বিশেষ বিশেষ কোনো খাবার হয়তো খেলে বা অন্যান্য অনেক প্রাকৃতিক বস্তু থেকেও কিন্তু কোনো মানুষ আক্রান্ত হতে পারে সহজেই। কী হতে পারে? না আমবাত হতে পারে, বা লাল লাল চুলকোনা জাতীয় উদ্ভিদ দেখা দিতে পারে। এটা বলতে বোঝায় কিন্তু অত্যধিক প্রবণতা। এখন নির্দিষ্ট কোনো বস্তুতে সবাই তো আক্রান্ত হয় না। এর কারণ, যদিও অ্যালার্জির কারণ আজও পর্যন্ত সঠিকভাবে আমরা জানতে পারিনি, কারো কারো ভীষণ ভোগান্তি হয়। এর কারণ কি? না ওই বস্তুতে কারো কারো ভীষণ বা অত্যধিক প্রবণতা থাকে, এই জন্যেই কিন্তু এটা ঘটে থাকে। এর সঠিক কারণ জানা সম্ভব হয়নি, তবে এইটুকু বলা যায় যে এটা জন্মের পর ও জন্মগতভাবেও হতে পারে। এমনও আছে নির্দিষ্ট কোনো বস্তুতে কোনো ব্যক্তির মধ্যে অল্প মাত্রায় শরীরে যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, এই ধরনের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। আবার এমনও হতে পারে যে দীর্ঘদিন ব্যবহারে তার আক্রান্ত হওয়ার, অর্থাৎ অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার প্রবণতা তৈরি হতে পারে। এখন ধরা যাক যে কোনো মানুষ বা ব্যক্তি হয়তো দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের জন্য, ব্লাড প্রেশারজনিত ওষুধ খাচ্ছেন। এখন দু একবার খাওয়ার পরে কোনো সমস্যা হলো না, কিন্তু 1 বছর 2 বছর বা একটা লং টাইম খাওয়ার পরে দেখা গেল তার মধ্যে কিন্তু এই প্রবণতাটা সৃষ্টি হয়েছে এবং তার জন্য তিনি কষ্ট পাচ্ছেন, অ্যালার্জির সৃষ্টি হয়েছে। কারো কারো দীর্ঘদিন অ্যালার্জির ওষুধপত্র বা অন্য কোনো বস্তু ব্যবহার করার পরেও কিন্তু আক্রান্ত হতে দেখা যায় না। তাহলে এখানে আমাদের বুঝতে অসুবিধা নেই যে কোনো বস্তুতে অল্পতেই যেমন আমরা আক্রান্ত হতে পারি, আবার দীর্ঘদিন ব্যবহারের ফলেও আমরা আক্রান্ত হতে পারি। এবারে অ্যালার্জি এক ধরনের অত্যধিক প্রবণতা। এখন অনেক সময় দেখা গেছে যে অ্যালার্জি টেস্ট করে হয়তো কিছু কিছু খাদ্য খাবার আমরা বারণ করে দিলাম। আমি আপনাদেরকে এই প্রসঙ্গে বলে রাখব যে পার্টিকুলার কোন খাদ্য খাবারে তার রোগীটার মধ্যে অ্যালার্জি সৃষ্টি হচ্ছে আপনারা লক্ষ্য রাখুন, খোঁজার চেষ্টা করুন, সেই সমস্ত খাবারগুলো বন্ধ করবেন। কিন্তু একচেটিয়াভাবে কোনো খাবার কোনো রোগীকে বন্ধ করার দরকার নেই। এবং হোমিওপ্যাথি ওষুধ আপনারা প্রয়োগ করুন, অ্যালার্জি খুব সহজেই সেরে যাবে এবং আরোগ্য হতে বা তার ওই কষ্ট থেকে মুক্তি পেতে খুব বেশি সময় নাও লাগতে পারে। এবারে আসি আমরা ইডিওসিনক্রেসি নিয়ে। ইডিওসিনক্রেসি মেডিসিনে হ্যানিম্যান কিন্তু যেটা বলেছেন যে অদ্ভুত ধরনের ধাতুগত প্রবণতার কথা বলেছেন, অর্থাৎ পিকুলিয়ার কর্পোরিয়াল কনস্টিটিউশনের কথা বলেছেন। প্রথমেই এই প্রচলিত কথা দিয়ে শুরু করা যাক যে ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া, যদিও এটা অন্য প্রসঙ্গে ব্যবহার করা হয়, তবুও এই প্রসঙ্গে কথাটা টেনেই বলছি যে অনেক সময় দেখা গেছে গোলাপ ফুল বা এমন অনেক কিছু আছে যেটা কাছে আসা মাত্রই রোগীরা বা কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। এখন অ্যালার্জি তো এইরকমই হয়, তাহলে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যে এই ইডিওসিনক্রেসিতে সে মানসিকভাবে আক্রান্ত হয়, অর্থাৎ মূর্ছা যেতে পারে। এখন এর সাথে মানসিক এবং শারীরিক দুইভাবেই কিন্তু অসুস্থ হতে দেখা যায়। এটাই হচ্ছে ইডিওসিনক্রেসি। অ্যালার্জিতে কিন্তু শারীরিকভাবে অসুস্থ হবে, কিন্তু মানসিকভাবে অসুস্থ হবে না। আর এটা ঘটে ব্যক্তিবিশেষের প্রবণতার জন্যই এটা ঘটে থাকে এবং অতি প্রবণতা এই জন্যই দায়ী। এখন প্রশ্ন হলো
ইডিওসিনক্রেসি ও অ্যালার্জির মধ্যে তফাৎ কি? আবারও বলি যে ইডিওসিনক্রেসি ধাতুগত অবস্থা যা দেহ ও মনের সমন্বয়ে গঠিত। যেমন কোনো কিছু দেখা মাত্রই অবচেতন হয়ে পড়লেন বা মূর্ছা গেলেন, অচেতন হয়ে পড়লেন, এটা হচ্ছে ইডিওসিনক্রেসি। এখানে কিন্তু মন প্রভাবিত হয় বলেই মূর্ছা যায়। তাহলে ইডিওসিনক্রেসির সাথে মনের সম্পর্কটা খুব গভীর। আর অ্যালার্জি শরীরের যে কোনো অর্গান আক্রান্ত হতে পারে, এমনকি কোষ কলাও, কিন্তু মন কখনো আক্রান্ত হয় না। এইটা যেন না আমরা ভুল করি। এইবারে আসি যে ইডিওসিনক্রেসি যে কেবলমাত্র কোষ কলার পরিবর্তন হয় না, সমগ্র মানুষটার পরিবর্তন হয়। এই কথাটা কিন্তু একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বললাম। তার কারণ হচ্ছে যে এটা খুব ভাইটাল জায়গা, আমরা যেন না ভুল করি ইডিওসিনক্রেসি এবং অ্যালার্জিক রোগীদের মধ্যে বুঝতে। আর আমাদের স্টলওয়ার্ডসরা বলেই গেছে যে ইডিওসিনক্রেসি রোগীরা সহজে কিন্তু আরোগ্য হয় না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিফলতায় এদের মাপকাঠি। তবে চেষ্টা করলে কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হতে পারি, এবং ইডিওসিনক্রেসি রোগীর সংখ্যাও কম, হয়তো লাখে একজনকে পাওয়া যায়। এই রোগ আরোগ্য সম্ভাবনা যেমন কম, তেমনি আরোগ্য করতে রোগীদের কি খুব কষ্ট এবং ধৈর্য সহ্য করতে হয়, সেই সাথে চিকিৎসকদেরও। এখন হোমিওপ্যাথিক মতে ড্রাগ প্রবীণের ক্ষেত্রেও কিন্তু ইডিওসিনক্রেসি রোগীদের ভূমিকা খুবই। যাই হোক, এবারে আসি যে হ্যানিম্যান কিন্তু এই ইডিওসিনক্রেসি রোগীদেরকে পুনঃ ওষুধের প্রয়োগের ক্ষেত্রে কিন্তু বারবার নিষেধ করেছেন, এবং এদেরকে ঘ্রাণের মধ্যে দিয়ে এবং 30 শক্তির ওষুধ ব্যবহার করতে বলেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ। এবং দুরারোগ্য রোগ ও অনারোগ্য রোগের মধ্যে পার্থক্য বিচার করে আমাদেরকে এই অনারোগ্য রোগগুলোকে বা দুরারোগ্য রোগগুলোকে আমরা হয়তো ধীরে ধীরে ভালোর দিকে আনতে পারি, এবং পরে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে তাকে পুরোপুরি সুস্থ করে তোলা যেতে পারে। আরোগ্য, অনারোগ্য, শক্তি নির্বাচন ইত্যাদি মূল্যবান বিষয়গুলো কিন্তু সাসেপ্টিবিলিটির উপর নির্ভর করে, এটা যেন আমরা কখনোই না ভুলি। থ্যাঙ্কস টু অল।